হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে আসলাম আরও একবার খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো কিভাবে দৈনন্দিন জীবনে বড় বড় সমস্ত বেঙ্গলি লাইন্সকে সহজেই তোমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারো। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে কিভাবে বিভিন্ন লাইন্সের মধ্যে আমরা কনজাংশনসের ব্যবহার করতে পারি এবং তার সাথে সাথে কিভাবে বিভিন্ন রকম টেন্সের ব্যবহার হতে পারে একই লাইনের মধ্যে, এবং এটাও বুঝতে পারবে যখন আমরা বড় কোনো লাইনকে ট্রান্সলেট করার চেষ্টা করছি তখন সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে বিশেষভাবে নজর দিতে হয়। তো দেখো, আমি এখানে এমন কিছু কিছু লাইন্স লিখেছি যে ধরনের সিচুয়েশনসগুলো আমার মনে হয়েছে আমরা দৈনন্দিন জীবনে হয়তো ফেস করি সেরকম ধরনের সিচুয়েশনসের উপরে, এবং এই লাইন্সগুলোকে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। এখানে প্রথম যে লাইনটা রয়েছে সেই লাইনটার দিকে লক্ষ্য করা যাক। কি বলা হচ্ছে দেখো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমায় ফোন করলাম এবং বললাম যে তোমার আসা উচিত ছিল। এই যে লাইনটা একটা বেশ বড় লাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে যখন আমরা ট্রান্সলেট করতে যাব তখন সেই সময় হয়তো কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে, কোনভাবে আমরা লাইনটাকে শুরু করতে পারি, কোন অংশটাকে প্রথমে ট্রান্সলেট করব, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত ট্রান্সলেশনসগুলো যখন করবে সেক্ষেত্রে মনে রাখবে তোমাকে বুঝে নিতে হবে এই সেন্টেন্সটার মধ্যে, এত বড় লাইনের মধ্যে কোন কোন অংশগুলো বিশেষ বিষয়। তো এখানে বুঝতে হবে ঘটনাগুলো ঠিক কী কী ঘটছে, কোন কোন বিষয়গুলোতে আমরা নজর দেব। দেখো, এই যে লাইনটা, এখানে আমরা কোন কোন ইম্পর্টেন্ট ফ্যাক্ট পাচ্ছি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, প্রথমে এই অংশটা একটা ইম্পর্টেন্ট পার্ট। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, তারপর তোমায় ফোন করলাম, এটা আরেকটা পার্ট, ফোন করাটা একটা অংশ। তারপরে বলা হচ্ছে এবং বললাম যে, বলাটা একটা বিষয় হয়ে যাচ্ছে, আমরা একটা কিছু করছি, কাজ, অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, ভার্ব হচ্ছে। তারপর তোমার আসা উচিত ছিল, এই অংশটাও আরেকটা পার্ট। তো চারটে বিষয় আমাদের এখানে খেয়াল করতে হবে এবং সেই অনুযায়ী আমরা এগুলোকে পর পর ট্রান্সলেট করতে করতে যাব। তো যখন তোমরা ট্রান্সলেশন করবে মনে রাখবে, ট্রান্সলেশন করার সময় প্রতিটা অংশকে, যখন একটা বিশাল বড় লাইন বা প্যারাগ্রাফকে যখন ট্রান্সলেট করছো তখন সেক্ষেত্রে প্রথম যে অংশটা বা প্রথম যে বিষয়টা খুঁজে পাচ্ছ, যেটা কিনা প্রথমে ঘটছে, সেটাকে ফার্স্টে ট্রান্সলেট করতে পারো। তো এই অনুযায়ী আমরা এটা এখানে লিখতে পারি। প্রথমে বলা আছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, এই বিষয়টা আগে আমরা বুঝে নেব। যখন জানবে এমন কোনো কাজ বোঝায় যেখানে দেখা যায় যে কোনো একটা কাজ করতে করতে এরকমভাবে একটা সময়কালের মধ্যে কিছু বলা হলো, একটা টাইম বলে দেয়া হচ্ছে, মানে এই যে হাঁটতে হাঁটতে, এই হাঁটতে হাঁটতে মানে হাঁটার সময়ে সময়কালটা বলে দিল, সেক্ষেত্রে ওয়াইলের ব্যবহার করা যেতে পারে, ওয়াইল। ওকে, তো সেই অনুযায়ী লাইনটা আমরা লিখব। তো কি বলা হয়েছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, তো সেই অনুযায়ী while হাঁটতে হাঁটতে সেন্সে ওয়াকিং ডাউন দ্য রোড, এটা টোটালি লিখতে হবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বোঝানোর জন্য। ওয়াকিং ডাউন দ্য রোড। মনে রাখবে যে কথাটা হয়তো এখানে বাংলাতে দুবার আছে, হাঁটতে হাঁটতে, তাই বলে আমাদের কিন্তু দুবার ওয়াকিং ওয়াকিং এরকম লিখতে হবে না, একবার লিখলেই জিনিসটা বোঝানো সম্ভব। হোয়াইল ওয়াকিং ডাউন দ্য রোড তোমায় ফোন করলাম, তোমায় ফোন করলাম, করলাম বলা হচ্ছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স আমরা বলতে পারি। সেই অনুযায়ী তোমায় ফোন করলাম অর্থে আই ফোনড ইউ। ওকে, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের রুল যে যখন আমরা এমন কোনো কাজ করি যে কাজটা অতীতকালে হয়ে গেল, এরকম একটা সেন্স আসে যেখানে করলাম, খেলাম, গেলাম ইত্যাদি সেন্স আসে, সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করতে পারি। সেই অনুযায়ী সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম আসে। তো এখানে ভার্ব হচ্ছে ফোন করাটা, তো সেই সেন্সে কল করাও বলতে পারি, আবার ফোন এটারও ভার্ব ব্যবহার করতে পারি, ফোন, ফোনড, ফোনড এরকমভাবে। তো সেই অনুযায়ী আই ফোনড ইউ এটাও বলা যায়, আই কলড ইউ এটাও বলা যায়। যাই হোক, হোয়াইল ওয়াকিং ডাউন দ্য রোড, একটা কমা এখানে দিতে পারো, আই ফোনড ইউ, আই ফোনড ইউ। কি বলা হচ্ছে তারপর, এবং বললাম যে, এবং বললাম যে ফোন করলাম আর তোমায় বললাম, কি বললাম এই সেন্সে, সেড দ্যাট, এই ব্যাপারটা বললাম যে মানে সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট
এবং বললাম যে কি বললাম, তোমার আসা উচিত ছিল, তোমার আসা উচিত ছিল। যদি বলা হতো তোমার আসা উচিত, তাহলে কি ব্যবহার করতাম, শুড। কিন্তু বলা হচ্ছে উচিত ছিল, মানে অতীতে বলা হচ্ছে, সেই সেন্সে বলতে হবে ইউ শুড হ্যাভ কাম, ইউ শুড হ্যাভ কাম। ওকে, সে দ্যাট ইউ শুড have come. While walking down the road, I phoned you and said that you should have come. ওকে, তো ইউ শুড হ্যাভ কাম বলা হলো এমন একটা সেন্সে যেখানে কোনো একটা কাজ উচিত ছিল কিন্তু সেটা অতীতকালে, এরকম সেন্সে। তো এটা এখন আর করা সম্ভব নয়, এরকম সেন্সে। তোমার এটা করা উচিত ছিল, তোমার ওখানে যাওয়া উচিত ছিল, তোমার গানটা গাওয়া উচিত ছিল, এরকম ধরনের সেন্সে এই শুড হ্যাভের ব্যবহার তোমরা করতে পারো। ওকে, এবার নেক্সট লাইনটা দেখে নাও কি বলছে, যেহেতু ডাক্তার বলছেন তাই তুমি এটা করতে পারবে, আর সেই জন্য আমরা আশাবাদী। এই লাইনটার মধ্যেও একই রকমভাবে আগে যেরকম আমরা পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করেছিলাম যে কোন কোন বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানেও দেখে নাও কোন কোন অংশে সেন্টেন্সটাকে আমরা ভাঙতে পাচ্ছি। প্রথমত, যেহেতু ডাক্তার বলছেন, যেহেতু ডাক্তার বলছেন বলা হয়েছে, এটা একটা অংশ, ডাক্তার কথা বলছে তার একটা ব্যাপার। তাই তুমি এটা করতে পারবে, এটা একটা অংশ। এরপরে আর সেই জন্য আমরা আশাবাদী, আমাদের আশাবাদী হওয়াটা একটা অংশ। তাহলে দেখতে পাচ্ছি লাইনটার মধ্যে তিনটে অংশ রয়েছে, যে তিনটে অংশকে আমরা পার্ট বাই পার্টে চেঞ্জ করার চেষ্টা করব। পুরো সেন্টেন্সটা, এত বড় সেন্টেন্স আছে, প্রথমে এত কিছু ভেবে মাথা খারাপ করবো না, যা আছে বাদ দাও, সব কিছু বাদ দাও, প্রথম অংশটাকে আগে ভাবো। কি বলছে, যেহেতু ডাক্তার বলছেন, শুধু এই অংশটা যদি ভাবি কি দেখতে পাচ্ছি, ডাক্তার কোনো একটা কথা বলছে, বলা হচ্ছে বলছেন, তার মানে এখন বলছেন, এই কথাটা বোঝা যাচ্ছে কাজটা চলছে, তার বলাটা এখন চলছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এটা এই লাইনের মধ্যে দেখতে পাচ্ছি। এবার বলা হয়েছে যেহেতু, যেহেতু মানে কি, অ্যাজ, যখন যেহেতু বোঝাবে সেই সেন্সে ব্যবহার করো অ্যাজ। তো সেটা প্রথমে লিখে দাও অ্যাজ। এবার কি, ডক্টর মানে ডাক্তার বলা হয়েছে তাই জন্য দ্য ডক্টর, অ্যাজ দ্য ডক্টর এখন বলছে, ইজ সেইং, অ্যাজ দ্য ডক্টর ইজ সেইং তাই তুমি এটা করতে পারবে। এখানে এই যে তাই সেন্সটা, এই সেন্সে আমরা কিন্তু সো এর ব্যবহার করতে পারতাম যদি এখানে যেহেতু বিষয়টা না থাকতো। যখন যেহেতু ইংলিশে সেই যেহেতু সেন্সে অ্যাজ ব্যবহার করে দেবে, তখন সেক্ষেত্রে আলাদা করে আর সো বা এই ধরনের কিছু আনার প্রয়োজন নেই, কারণ এই যে কমাটা এখানে দিলাম এটার মানেটাই কিন্তু সেই সেহেতু বা তাই এই জাতীয় সেন্স হয়ে গেল। আলাদা করে আর এখানে তাই সেন্সে সো লেখার প্রয়োজন নেই। তো তুমি এটা করতে পারবে, এই অংশটা আমরা লিখব। তো ভেবে চেষ্টা করো বোঝার যে এই যে লাইনটা বলা হলো এটা কি বর্তমান কালকে পয়েন্ট করছে নাকি ভবিষ্যৎকালকে। বলা হচ্ছে এটা করতে পারবে, মানে ফিউচারে তুমি এটা করতে পারবে। এখন বলা হলো না, যদি প্রেজেন্টে বলা হতো তাহলে আমরা ক্যান দিয়ে বলতে পারতাম যে তুমি এটা করতে পারো। বলা হচ্ছে করতে পারবে, ফিউচারে তুমি করতে পারবে, তো সেই সেন্সে আমরা উইল বি এবল টু এটার ব্যবহার করব। ওকে, উইল বি এবল টু। তো সেই অনুযায়ী তুমি এটা করতে পারবে, অ্যাজ দ্য ডক্টর ইজ সেইং ইউ, তুমি উইল বি এবল টু, ইউ উইল বি এবল টু কি না, এটা করতে পারবে, ডু ইট, টু ডু ইট, টু ডু ইট হলো। অ্যাজ দ্য ডক্টর ইজ সেইং ইউ উইল বি এবল টু ডু ইট, না ফুল স্টপটা হবে না, এখনো আমাদের পরের অংশটা বাকি আছে, সেটা কি, আর সেই জন্য আমরা আশাবাদী। এই বিষয়টার জন্য আমরা আশাবাদী, মানে আশাবাদী এখন আছি, তার মানে এটা প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল অনুযায়ী আমরা এটা করতে পারি একটা বি ভার্ব ব্যবহার করে। তাহলে লাইনটা কিরকম ভাবে হবে, বলা হচ্ছে আর সেই জন্য, আর অর্থে অ্যান্ড, সেই জন্য অর্থে দেয়ারফোর। ওকে, দেয়ারফোর উইল বি এবল টু ডু ইট, কমা, অ্যান্ড therefore
দেয়ারফোর এর পরেও একটা কমা দিতে পারো, ওকে? দেয়ারফোর এর পরে কমা দেওয়ার একটা নিয়ম আছে। অ্যান্ড দেয়ারফোর আমরা আশাবাদী, উই আর হোপফুল, উই আর হোপফুল। এখানে বি ভার্ব ব্যবহার হলো এবং তারপরে হোপফুল, ওকে? তো পরপর অংশগুলো আমরা ছোট ছোট করে প্রথমে ভেবে নিচ্ছি এবং তারপরে সেই টুকরো টুকরো অংশগুলোকে আমরা ট্রান্সলেট করছি। যত বড়ই সেন্টেন্স হোক না কেন, পুরো সেন্টেন্সটা নিয়ে মাথা ঘামাবো না। প্রথমে প্রথম অংশটা যেটা বলতে চাইছি সেটাকে আগে ট্রান্সলেট করে দাও, তারপরে পরের অংশটা, এরকমভাবে পরপরই এসো। যদি পুরো সেন্টেন্সটা নিয়ে ভাবতে যাও তাহলে হয়ে যাবে কনফিউশন। তো এরকমভাবে লাইনটাকে আমরা বানাতে পারি। পরের লাইনটায় আসা যাক। যদিও সব বেশ ঠিকঠাক, আমাদের একটু ভাবা দরকার, না হলে একটা খুব বড় সমস্যা হতে পারে। এই যে লাইনটা, এটার মধ্যে আগের মতন করে ভেবে নাও কোন কোন অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমে বলা হচ্ছে যদিও সব বেশ ঠিকঠাক, এটা একটা অংশ। যদিও সব বেশ ঠিকঠাক, আমাদের একটু ভাবা দরকার, এটা আরেকটা অংশ। আমাদের একটু ভাবা দরকার, না হলে একটা খুব বড় সমস্যা হতে পারে, একটা খুব বড় সমস্যা হতে পারে। তো এটাও একটা অংশ। তাহলে তিনটে অংশ সেন্টেন্সটার মধ্যে রয়েছে। সেন্টেন্সটা যদি আমরা টুকরো টুকরো করে ভাবি, তিনটে অংশ এখানে দেখতে পাচ্ছি, তিনটে মূল বিষয় এখানে আলোচনা করা হচ্ছে। প্রথম যে বিষয়টা বলা হচ্ছে সেটাকে আগে আমরা লাইন বানানোর চেষ্টা করব। কি? যদিও সব বেশ ঠিকঠাক। যদিও, যদিও সেন্সে দো, দো ব্যবহার করতে পারো। লেখা যাক দো। এবার কি? সব বেশ ঠিকঠাক। সব সেন্সে এভরিথিং বলা যায়। এভরিথিং, এভরিথিং ইজ বেশ সেন্সে কোয়াইট, কোয়াইট, ওকে? এভরিথিং ইজ কোয়াইট, কোয়াইট কি? ঠিকঠাক। তো ঠিকঠাক সেন্সে কারেক্ট বলতে পারো, তবে এখানে কারেক্ট ঠিক অ্যাডজাস্ট হবে না, পারফেক্ট বলা যেতে পারে। দো এভরিথিং ইজ কোয়াইট পারফেক্ট, ওকে? এবার এই যে দেখো অংশটা রয়েছে যে আমাদের একটু ভাবা দরকার, এই দরকার সেন্সে আমরা নিড, এই নিডের ব্যবহার করব। তাহলে লাইনটা কেমন হবে? আমাদের, উই, একটু ভাবা দরকার। এখানে একটা কথা বলে দিই, যখন কোনো লাইনকে ট্রান্সলেট করবে প্রথমে সাবজেক্ট দেওয়ার পরে একদম শেষে চলে যাবে এবং তারপরে একটু একটু করে উল্টো উল্টো আসতে হয় এবং সেই মতন ট্রান্সলেট করতে হয়। তবে এটা যদিও সব জায়গাতে প্রযোজ্য নয়, অনেক ক্ষেত্রেই এমন হয় যেখানে এইভাবে হয় না, কিন্তু অনেক এমন ক্ষেত্র আছে যেখানে এই রুলটা ফলো হয়। তো এখানে যেমন দেখো আমরা সেরকমভাবে দেখতে পাবো, যেমন বলা হচ্ছে আমাদের একটু ভাবা দরকার। তো আমি এখানে আমাদের সেন্সে যেই উই লিখে দিলাম, এরপরে ওই অংশটার মধ্যে শেষ যে পার্টটা আছে এই দরকার, এটা নিয়ে ভাবতে হবে। তারপরে উল্টো করে আমরা আসব। দরকার সেন্সে উই নিড। এবার কি আছে দেখো, দরকার শব্দটার আগে কি আছে? আছে ভাবা। তো নিড টু থিঙ্ক, উই নিড টু থিঙ্ক, উই নিড টু থিঙ্ক। একটু, এবার আছে একটু, একটু সেন্সে আ বিট, আ বিট। দো এভরিথিং ইজ কোয়াইট পারফেক্ট, উই নিড টু থিঙ্ক আ বিট। এবার কি? না হলে একটা খুব বড় সমস্যা হতে পারে। না হলে, না হলে সেন্সে আদারওয়াইজ বলতে পারো, আদারওয়াইজ, অন্যথায় বা না হলে সেন্সে এটা ব্যবহার করা যায়। আদারওয়াইজ একটা খুব বড় সমস্যা হতে পারে। আদারওয়াইজ একটা খুব বড় সমস্যা সেন্সে আ হিউজ প্রবলেম, আমরা বলতে পারি আ হিউজ প্রবলেম হতে পারে। তো এই সেন্সে সাবজেক্টটা কিন্তু এখানে ফাইন্ড আউট করা যাচ্ছে না। এখানে সাবজেক্টটা কিভাবে দেব? এরকম ধরনের সেন্স যখন হয়, যেখানে এরকম হঠাৎ করে দেখা যায় একটা কোনো সিচুয়েশনে, একটা কোনো জায়গায় সমস্যা হতে পারে, এরকম একটা সেন্স আসছে, সেক্ষেত্রে দেয়ার এর ব্যবহার করা যেতে পারে। তো সেই সেন্সে আদারওয়াইজ দেয়ার ক্যান বি, হতে পারে, এরকম সেন্সে দেয়ার ক্যান বি একটা খুব বড় সমস্যা, আ হিউজ প্রবলেম, আ হিউজ প্রবলেম, হিউজ প্রবলেম, ওকে? দো এভরিথিং ইজ কোয়াইট পারফেক্ট, উই নিড টু থিঙ্ক আ বিট, আদারওয়াইজ দেয়ার ক্যান বি আ হিউজ প্রবলেম। দেখতে পেলে পার্ট বাই পার্ট, টুকরো টুকরো করে আমরা লাইনটাকে কিন্তু ট্রান্সলেট করে ফেললাম। এরকমভাবে ট্রান্সলেশনটা তোমরা করতে পারো। তারপরে নেক্সট ওয়ানটা দেখো কি বলছে।
গল্পটা পড়েছি কোথাও এর আগে, তবুও মনে পড়ছে না কিছুতেই। কোথাও একটা গল্পটা আগে পড়া হয়েছিল, কিন্তু এখন তা সত্ত্বেও ওটা মনে পড়ছে না। তো এই লাইনটাই অতটা হয়তো বড় নয় আগের লাইনসগুলোর মতো, তবুও আমরা এর মধ্যে দেখব কোন কোন বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি। গল্পটা পড়েছি কোথাও, এখানে প্রথম দিকে আছে এই পড়াটা, কোথাও পড়েছি এটা একটা অংশ। এরপর তবুও মনে পড়ছে না কিছুতেই। তো এখানে প্রথম দিকের যে অংশটা আছে সেটাকে যদি এবার আমরা ভাবি, দেখো এখানে কেমনভাবে লেখা যায়। গল্পটা পড়েছি কোথাও এর আগে, আগে পড়েছি, তার ইমপ্রেশনটা এখনও আছে, এখনও মনে আছে। তো এরকম সেন্সে করেছি, খেয়েছি, গিয়েছি এই জাতীয় সেন্স যখন আসে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে পারি। সেই অনুযায়ী লাইনটা আমরা এখানে লিখতে পারি, গল্পটা পড়েছি কোথাও এর আগে। তো লেখা যাক। তো এখানে যখন এটা ট্রান্সলেট করব আমরা, দেখো বলা হচ্ছে গল্পটা পড়েছি মানে আমি পড়েছি, তার মানে আই হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। আই হ্যাভ, পড়েছি মানে রেড, আই হ্যাভ রেড দ্য স্টোরি কোথাও, কোথাও, কোথাও সেন্সে somewhere, I have read the story somewhere, somewhere এর আগে before, I have read the story somewhere before, কমা এখানে বলা হচ্ছে কি তবুও মনে পড়ছে না কিছুতেই। এই যে তবুও, তবুও সেন্সে কি বলবে বলো yet, ওকে yet, yet মনে পড়ছে না কিছুতেই, মনে পড়ছে না মানে মনে করতে পারছি না বা পারি না এরকম ধরনের সেন্স। তো সেই সেন্সে আই ক্যানট এটা বলা যেতে পারে, আই ক্যানট, ক্যানট কি মনে পড়া, এই সেন্সে রিমেম্বার বা রিকল, মনে করার চেষ্টা করা হচ্ছে সেই সেন্সে রিমেম্বার বা রিকলটাকে ব্যবহার করতে পারো। আই ক্যানট রিকল, রিকল কি কিছুতেই, I cannot recall it, এটা, I cannot recall it at all, okay, I have read the story somewhere before yet I cannot recall it at all, okay, এরকম ভাবে। এখানে অবশ্য I don't recall it at all এটাও কিন্তু বলা যায়, আমি এটা মনে করি না এরকম সেন্সে। বেঙ্গলিতে আমরা এরকম ধরনের সেন্স যখন বোঝাই সেগুলো প্রধানত ইংলিশে এই ধরনের ওয়েতেই বলা হয়, ওকে। এবার নেক্সট লাইনটা দেখো, তিনি যেদিন এলেন ওরা সেদিন বাড়ি ছিল না, আর তিনি ওই ব্যাপারটা সম্পর্কে জানতেন। এই বিষয়টার মধ্যে মানে এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে আমরা কোন কোন অংশগুলো খেয়াল করব। তিনি যেদিন এলেন তার মানে তার আশাটা, এটা একটা অংশ, তার আশাটা একটা পার্ট। তারপর ওরা সেদিন বাড়ি ছিল না, এটা আরেকটা অংশ, তাদের বাড়ি না থাকাটা। তারপর আর তিনি ওই ব্যাপারটা সম্পর্কে জানতেন না, ওই ব্যাপারটা সম্পর্কে তিনি জানতেন না, এই না জানাটা এটা একটা অংশ। তাহলে তিনটে অংশ সেন্টেন্সের মধ্যে আমরা খুঁজে পেলাম। এবার ট্রান্সলেট করব। দেখো প্রথম যে অংশটা তিনি যেদিন এলেন, আমরা এই অংশটাকে প্রথমে ট্রান্সলেট করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পরের যে পার্টটা আছে ওরা সেদিন বাড়ি ছিল না, যদি আমরা এই অংশটাকেও প্রথমে লিখি সেটাও কিন্তু হতে পারে। সেটা হলে কিভাবে করা যাবে সেটা এখানে দেখো। এতক্ষণ পর্যন্ত দেখলে আমরা পরপর ট্রান্সলেট করছি, এবার একটু ঘুরিয়ে ফিরিয়েও ট্রান্সলেট করা যাক। তো এখানে বলা হচ্ছে ওরা সেদিন বাড়ি ছিল না, মানে ওরা বাড়ি ছিল না, এই পার্টটুকু আগে লিখব। ওরা বাড়ি ছিল না সেদিন, যিনি মানে যেদিনকে উনি আসলেন, এই সেন্সটা বোঝাবো আগে আমরা। তো এটা যদি আমরা লিখি কিভাবে লেখা যেতে পারে, এটা একটু অন্যরকম ভাবে, এখানে কোনো কনজাংশনেরও ব্যবহার করব না, তা সত্ত্বেও কিন্তু এটা লাইনটা তৈরি করতে পারবো। কিভাবে দেখো, ওরা সেদিন বাড়ি ছিল না, সো এই পার্টটা আগে আমরা লিখব। দে ওয়্যার নট, তারা ছিল না, দে ওয়্যার নট, কোথায় ছিল না, না বাড়িতে ছিল না, অ্যাট হোম, they were not at home, they were not at home the day, সেদিন, ওই দিনটা, the day, ওই দিনটা, সেদিনকে কি যেদিনকে তিনি এলেন, the day he, তিনি অর্থে he, came বলতে পারি, arrived ও বলতে পারি, the day he arrived, আসলেন, কেমও বলা যায়, অ্যারাইভড বলা যায়। দে ওয়্যার নট অ্যাট হোম দ্য ডে হি অ্যারাইভড হলো যেদিন তিনি আসলেন। এবার কি
আর তিনি ওই ব্যাপারটার সম্পর্কে জানতেন না। এখানে আর তিনি, অ্যান্ড হি, এখানে একটা কমা দাও, অ্যান্ড হি জানতেন না, তার মানে ডিড নট নো। হি ডিড নট বা ডিডন্ট নো কি ওই ব্যাপারটার সম্পর্কে, অ্যাবাউট দ্যাট ম্যাটার। অ্যাবাউট সম্পর্কে অর্থে অ্যাবাউট, তারপরে ওই ব্যাপারটা সেন্সে দ্যাট হলো কেন, কারণ ওই সেন্সটা বলা হচ্ছে, তাই জন্য দ্যাট, ব্যাপারটা অর্থে ম্যাটার, দ্যাট ম্যাটার। They were not at home the day he arrived and he didn't know about that matter. তাহলে এখানে দেখতে পেলে আমরা লাইনটাকে ঘুরিয়ে লিখলাম, এবং প্রথম অংশটার মধ্যে যদিও সেখানে এরকম সেন্স আসছে যেদিন, তো সেই অর্থে আমরা কিন্তু কোনো এখানে লিঙ্কারের ব্যবহার করলাম না, কনজাংশন কিছুই আসলো না, তবুও লাইনটাকে বানানো গেল। এবার আমরা এটা এরকমভাবেও লিখতে পারতাম, যেরকমভাবে লাইনটা আছে এক্স্যাক্টলি সেরকমভাবেও করা যেত। সেক্ষেত্রে লিখতে হতো এই যে দ্য ডে, এই পার্টটাকে আগে লিখতে হতো, তখন লিখতে হতো দ্য ডে হি অ্যারাইভড, বা অ্যারাইভড ছাড়াও যদি কেম ইউজ করো সেটাও চলে, দ্য ডে হি কেম, তারপর একটা কমা দিয়ে দে ওয়্যার নট অ্যাট হোম, তারা বাড়ি ছিল না, তারপরে রিমেইনিং যেমন হয়েছে সেরকম, যে অ্যান্ড হি ডিডন্ট নো অ্যাবাউট দ্যাট ম্যাটার। ওকে, এরকমভাবে। সো ইটস ভেরি ইজি, তোমাদেরকে বারবার এই সেন্সগুলোকে বোঝার চেষ্টা করতে হবে এবং নিজেদের মতন করে লাইন্সগুলোকে বানানোর চেষ্টা করতে হবে। লাস্ট লাইনটা দেখো, উনি যেমনটা ভেবেছিলেন তেমনটা হচ্ছিল, আর তখন সব পাল্টে গেল। এই লাইনটার মধ্যে একটু বিশেষ কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের বোঝা দরকার। প্রথমত আগে যে কাজটা আমরা করছিলাম সেটা এখানে করে নেওয়া যাক, লাইনটাকে টুকরো টুকরো করে ভেঙে নেওয়া যাক। উনি যেমনটা ভেবেছিলেন, তাহলে প্রথমে হচ্ছে ভাবার বিষয়টা, তাহলে এটা একটা অংশ। এরপর তেমনটা হচ্ছিল, তেমন ঘটনাটা ঘটছিল, তো এই সেন্সে এটা আরেকটা অংশ। আর কি দেখো শেষে আছে, আর তখন সব পাল্টে গেল, সব যে পাল্টে গেল এটা একটা অংশ। তাহলে তিনটে অংশ এটাতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা সেটাকে ট্রান্সলেট করব। এখানে বোঝার চেষ্টা করো টেন্সটা কিভাবে ব্যবহার হচ্ছে। এই যে তিনটে ঘটনা এখানে বলা হয়েছে, তিনটে ঘটনার ক্ষেত্রে কোন কোন টেন্স হচ্ছে দেখো। সব থেকে প্রাচীন, বা প্রাচীন ঠিক হবে না বলা, সব থেকে অতীত কোনটা বেশি হচ্ছে, বেশি অতীত বোঝানো হচ্ছে কোন অংশটাকে। উনি যেমনটা ভেবেছিলেন তেমনটা হচ্ছিল, এখানে বলা হচ্ছে হচ্ছিল যেহেতু বলছে, তার মানে কাজটা চলছিল অতীতকালে, তো এটা বুঝে গেলাম এই সেন্সে ব্যবহার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখো, আর তখন সব পাল্টে গেল, একদিকে ভেবেছিলেন, আরেকটা দিকে বলা হচ্ছে পাল্টে গেল। কোন ঘটনাটা আগে হয়েছে? আগে তো তিনি ভাবলেন, তার ভাবাটা কিন্তু বেশি অতীতকাল, তারপরে গিয়ে পাল্টালো, তাহলে পাল্টানোটা কিন্তু পরে হচ্ছে, তার মানে এটা একটু কম অতীত। সবই বেশি, মানে সবকটাই অতীতকাল, কিন্তু তা সত্ত্বেও একটা আছে একটু বেশি অতীতকাল হিসাবে, একটু আগে ঘটনাটা ঘটেছে, তারপরে আরেকটা একটু পরে ঘটছে। এই যে সেন্সগুলো, এটাকে তোমাদের বুঝতে হবে, টাইমের বিষয়টাকে বুঝতে হবে। এবার এখানে যেহেতু এই ভেবেছিলেন এই অংশটা বেশি অতীতকাল বলতে পারি, তাই জন্য এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। আর যে ঘটনাটা চলছে বোঝাচ্ছে, সেখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। আর যে ঘটনাটা শেষে বলা হচ্ছে অতীতকালে হলো, মানে এই ঘটনাগুলোর পরে, বা বলতে পারি ভেবেছিলেন ঘটনাটার পরে ঘটলো, সেটা হলো পাল্টে গেল, এই পাল্টে যাওয়াটা। তো এখানে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হবে। তাহলে তিনটে টেন্সের ব্যবহার এখানে আমরা দেখতে পাবো। তো যাই হোক, প্রথম অংশটা উনি যেমনটা ভেবেছিলেন, এই অংশটা এটা আগে ভেবেছেন, তাই জন্য সেরকমভাবে লিখব। যেমনটা সেন্সে আমরা ব্যবহার করব হাউ এর। ওকে, হাউ হি হ্যাড থট, ভেবেছিলেন। হাউ হি হ্যাড থট, তেমনটা হচ্ছিল। হাউ হি হ্যাড থট ইট ওয়াজ, এটা হচ্ছিল, তেমনটা হচ্ছিল। এখানে হচ্ছিল মানে কি, এটা হচ্ছিল কোনো একটা কাজ, তাই জন্য ইট বলা হলো। ইট ওয়াজ হচ্ছিল মানে হ্যাপেন হওয়া, হ্যাপেন মানে হওয়া, তো সেটাকে আইএনজি জুড়ে দেবো। ইট ওয়াজ হ্যাপেনিং, ইট ওয়াজ হ্যাপেনিং। এই তেমনটা সেন্সে লাইক দ্যাট, হাউ হি হ্যাড থট ইট ওয়াজ হ্যাপেনিং লাইক দ্যাট।
কমা দিতে পারো, আর তখন অ্যান্ড দেন, আর অ্যান্ড তখন দেন, অ্যান্ড দেন সব পাল্টে গেল। এখানে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্স, তারপরের অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবার হবে সিম্পল পাস্ট টেন্স, তখন সব পাল্টে গেল। তো অ্যান্ড দেন এভরিথিং চেঞ্জড। ওকে, চেঞ্জ পাল্টে যাওয়া, সেটার পাস্ট ফর্ম বা বলতে পারো সেকেন্ড ফর্ম ব্যবহার হলো, চেঞ্জড, এভরিথিং চেঞ্জড। তাহলে এখানে দেখো খেয়াল করে, প্রথম ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে সে একটা কিছু ভেবেছিল, তার ভাবনা ছিল, এটা আগে হয়ে গেছে। তারপরে কি হলো, একটা কোনো কাজ চলছিল, এবং তারপরে আরেকটা ঘটনা বোঝানো হচ্ছে যেটা এই যেই ভাবনাটা হলো তখন সব কিছু পাল্টে গেল, তো তখন চেঞ্জড এই সেন্সটা চলে আসলো। তো এরকম বিভিন্ন রকমভাবে দৈনন্দিন জীবনে তোমরা এরকম বড় বড় লাইন্সগুলোকে ট্রান্সলেট করতে পারো, যেখানে দেখবে খুব বড় লাইন আছে সেটাকে এরকম টুকরো টুকরো করে ভেঙে নিয়ে সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবে, তাহলে দেখবে কোনো কনফিউশন থাকবে না। আর বোঝার চেষ্টা করবে কোন কোন অংশে কেমন ধরনের কনজাংশনসের ব্যবহার হতে পারে, কেমন ধরনের টেন্সের ব্যবহার হতে পারে। টেন্স মানে হলো টাইম, টাইমটাকে বোঝার চেষ্টা করবে, যে ঘটনাটা আগে হচ্ছে সেই মতন একরকম টেন্স, যেটা তার পরে ঘটছে সেটার মতন একরকম টেন্স, চলছে বোঝালে এক ধরনের টেন্স, ইত্যাদি ইত্যাদি সেন্স মাথায় রেখে পরপর টুকরো টুকরো করে বিষয়গুলোকে ভাববে, একবারে সব ভাবতে শুরু করবে না, তাহলে ট্রান্সলেশন করাটা টাফ হয়ে যাবে। আর ওই কথাটাও মনে রাখবে যে এমন অনেক সেন্স আসে যেখানে দেখা যায় সাবজেক্টটাকে লিখে দেওয়ার পরে আমরা সেন্টেন্সের একদম শেষে চলে যাই এবং তারপর উল্টো উল্টো আসি আর ট্রান্সলেশন হয়। তবে হ্যাঁ, এক রকমের রুল ধরে রাখবে না, বিভিন্ন রকমের ওয়েতে আমরা ইংলিশে কথা বলে থাকি, লেখালেখি করে থাকি, তাই জন্য কোনো নির্দিষ্ট রুলই যে সব সময় হবে এমনটা কিন্তু নয়। যাই হোক, তোমরা এই ধরনের লাইন্সের প্র্যাকটিস করতে থাকো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।